আজকে মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময়। অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাখবে জাতি, বললেন ডক্টর ইউনূস। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। সাবেক সচিব এমএনএন নাসির উদ্দিন হলেন সিইসি। জনপ্রত্যাশা অনুযায়ী গ্রহণযোগ্য নির্বাচন করবে নতুন কমিশন, আশা ডক্টর বদিউলের। সড়ক রেলপথ অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া, দুর্ভোগে যাত্রীরা। চলে যাব আমার পরীক্ষা। বাচ্চা নিয়ে তেজগাঁও যাব, এখন হাইটে রওনা দিছি। বিচারের শুদ্ধতার জন্য রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান বাতিল। ট্রাইব্যুনালের কাজ পরিদর্শনে গিয়ে আইন উপদেষ্টা, থাকবে আপিলের সুযোগ। এবং আবুধাবি টি10 লিগের পর্দা উঠছে আজ। প্রথম দিনের রাত ৮টায় মাঠে নামবে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। এক যুগ পর সেনাকুঞ্জে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। বলেন, এক যুগ পর খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে গর্বিত তিনি। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাখবে জাতি। বিদায় নিচ্ছেন, চেয়ারে বসে তিনি বিদায় নিচ্ছেন। আমন্ত্রিত অতিথিরা এবং পুরোটা সময় তিনি ছিলেন এখানে এবং আজকে যুক্ত হয়েছিলেন সেনা সহ 3 বাহিনীর সদস্যরা এবং তার পরিবাররা আসলে উদ্গ্রীব হয়েছিলেন আসলে তাকে সামনাসামনি এক নজর দেখবার জন্য। সেই দৃশ্যটি আসলে দেখতে পাচ্ছেন যে সকলে একেবারে বিমোহিত এবং আনন্দিত। উপচে পড়া ভিড় তাকে এক নজর দেখবার জন্য। প্রধান উপদেষ্টা
উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার দুইবারের ভাষণেই খালেদা জিয়াকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এবং যারা একটা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তারা সকলেই এখন আসলে অনুষ্ঠান স্থলটি ত্যাগ করছেন। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাকুঞ্জে ভাষণ দিয়েছেন দুবার, মূলত প্রধান উপদেষ্টা একবার বিদায়ী ভাষণ এবং একবার এই অনুষ্ঠানের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই তিনি ভাষণ দেন। সেখানে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ সহ ছাত্র জনতা সারা বাংলাদেশের যারাই এই আন্দোলনে ভূমিকা রেখেছেন, যারা সমর্থন দিয়েছেন সকলকে তিনি স্মরণ করেন এবং সকলকে কথা দেন যে তাদের প্রত্যাশার যে বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণে তারা অঙ্গীকারাবদ্ধ। এবং আজকের এই সশস্ত্র বাহিনী দিবসটি কিন্তু একেবারেই অন্যান্য দিনের চেয়ে ভিন্ন রকম, ভিন্ন আঙ্গিকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যাচ্ছেন এবং এই স্থানে তার এই স্থান ত্যাগের পুরো অংশটি বলা চলে একেবারে মানুষের মিছিল, তাকে এক নজর দেখার জন্য তিনি সকলকে হাত নেড়ে অভিনন্দন জানিয়েছেন এবং আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খুবই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছেন। দীর্ঘ 12 বছর পর তার চেনা আঙ্গিনায় তিনি আজকে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন এবং কুশল বিনিময় করেছেন রাজনৈতিক অঙ্গন সহ এই তিন বাহিনীর সশস্ত্র বাহিনীর সকলে তাকে কাছে পেয়ে খুবই আনন্দিত এবং সকলেই বলছিলেন যে আমরা একটু কথা বলবো। আপনার অনুভূতি যদি আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তবে আজকের এই অনুষ্ঠানে তিনি আসলে মূলত শুধুই একজন অতিথি হিসেবে এসেছেন, কোনো বক্তব্য আসলে তিনি দিতে চান না। তো সব মিলিয়ে এই তিন বাহিনী প্রধানরা সহ যারা এখানে অংশ নিয়েছেন তারা সকলেই বলছেন তাদের চিরচেনা সব মিলিয়ে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে এই জায়গাটি ত্যাগ করছেন লিফটের সামনে তিনি এবং 3 পর্বে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে কি পরিমাণ উচ্ছ্বাস আসলে এই পুরো অঙ্গন জুড়ে ছিল। সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর প্রধানরা সহ যারা এখানে আমন্ত্রিত অতিথি ছিলেন তারা সকলেই অত্যন্ত উদ্বেলিত বেগম খালেদা জিয়াকে কাছে পেয়ে এবং তিনি এই মুহূর্তে স্থান ত্যাগ করছেন। তবে বলছিলেন যাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন যে চেনা আঙ্গিনায় তিনি আসতে পেরে আনন্দিত এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যেমনটি বলছিলাম দলের যারা রয়েছেন নেতৃবৃন্দ তারা সকলেই কিন্তু মারুফা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মারুফা রহমান। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে আরও 4 কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
সড়কে অটোরিকশা চলতে দেওয়ার দাবিতে ঢাকার রাজপথে বিক্ষোভ করেছেন চালকরা। সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেছেন তারা। কোথাও কোথাও আশ্বস্ত হয়ে সরে গেলেও কোনো কোনো জায়গায় হয়েছে বিক্ষিপ্ত সংঘর্ষ, আহত হয়েছেন বেশ কয়েকজন। ভাঙচুর চালানো হয়েছে ভবনে, হামলা চালানো হয় নিউজ 24 এর গাড়িতেও। দাবি আদায়ে রাজপথে নেমে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এভাবেই সংঘর্ষে জড়ান অটোরিকশা চালকরা। মূলত আন্দোলনকারীদের সরে যেতে বলায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায় তারা। ভাঙচুর চালানো হয় রাজধানীর মহাখালী SKS টাওয়ারে, হামলা হয় নিউজ 24 এর গাড়িতেও। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারেন তারা। প্রধান সড়কে না হলেও পাড়া মহল্লার অলিতে গলিতে চলতে দিতে হবে অটোরিকশা, এমন দাবিতে রাজধানীর মহাখালী, আগারগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, ড্যামরা, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন 3 চাকার এই যানের চালকরা। গাছ, দড়ি, ইট দিয়ে বন্ধ করে দেয়া হয় যান চলাচল। অটো চলছে, এখন আমরা মেন রাস্তা উঠবো না, আমরা ভজনের ভিতরে চালাবো, আমাদের দাবিটা মেনে না। গাড়ি রেখে দেয়, তাইলে আমরা চলবো কিভাবে? চলার তো যে কিস্তি আছে, ফ্যামিলি আছে, গলিতে চলতে দিব, আমরা কইলে কর্ম করে খাইতে পারবো স্যার। কোর্টের লিখিত বাজে দেয় না, কারণ পরবর্তী দললে এটা কি করা যাবে? গাড়ি চলবে, কারণ পরবর্তীতে কখনো যে আটকায় তাহলে কি হবে সেটা আমরা প্রশ্ন। এদিকে আগারগাঁওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘক্ষণ কথা বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করে রাজপথ ছাড়ার অনুরোধ জানান পুলিশ। আমরা তাদের সাথে কথা বলেছি এবং তাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন করব। ইতিমধ্যে তাদেরকে আমরা রাস্তা ছেড়ে চলে যেতে বলেছি। পুলিশের কথায় আশ্বস্ত হয়ে রাজপথ ছেড়ে দেন আন্দোলনকারীরা। তবে অটোরিকশা চালানোর বিষয়ে স্থায়ী সমাধান না দিলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এদিকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনে স্থবির রাজধানী। বন্ধ হয়ে যায় মহাখালী সহ আশপাশের বিভিন্ন এলাকার যান চলাচল। তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে ক্ষোভ জানান সাধারণ মানুষ। রাস্তা বন্ধ করে আন্দোলন না করার আহ্বান জানান তারা। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন অঞ্চলে চালকদের বিক্ষোভ। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। রাস্তা বন্ধ করে বিক্ষোভ করায় রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়। ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। আমাদের তো তাড়া ছিল হাসপাতালে যাব, ডাক্তার দেখাবো, কিন্তু কখন যে পৌঁছাবো সেটা বলা যাচ্ছে না। মহাখালী টার্মিনাল থেকে এই পর্যন্ত আসতে 3 ঘন্টা লাগলো। 1 ঘন্টা ধরে এখানেই বসে আছি। স্কুলে যাব, আমার পরীক্ষা। বাচ্চা নিয়ে তেজগাঁও যাবো, এখন হাইটে রওনা দিছি। তীব্র যানজটে আটকে থাকা ক্ষুব্ধ যাত্রীরা বলেন, রাস্তা বন্ধ করে আন্দোলন করা সবকিছুর সমাধান নয়, অন্য উপায়ে আন্দোলন করার আহ্বান জানান তারা। এই জিনিসগুলো যদি জনগণের ভালোর জন্য হয়, সেক্ষেত্রে জনগণের ভোগান্তি করে দেন আমার চাহিদা আমি পূরণ করব, এইটার তো কোনো মানে হয় না। মানববন্ধন করতে পারে, আস্তে আস্তে সরকার মানবে, সরকার সাথে মোকাবিলা করবে। আমাদের ভোগান্তিতে তো লাভ নেই, আমরা সাধারণ মানুষ। কি আন্দোলন, কতটুকু যুক্তি, আমরা কি মনে করবো? আমরা তো প্রায় এই যে 2 ঘন্টাই বসে আছি। অটোরিকশা চালকদের অবরোধে সড়কের পাশাপাশি রেল চলাচলও ব্যাহত হয়েছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, সেনাকুঞ্জে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, এই মুহূর্তে রিক্সা চালকদের যে অটোরিকশা চালকদের আন্দোলন চলছে সেই পরিস্থিতির খবর জানবার, সেই পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে গুলিস্তান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, সড়কের এখনকার অবস্থা কি দেখছেন জানাবেন আমাদের। এই মুহূর্তে গুলিস্তান এলাকায় আপনি জানেন যে আজকে সকাল থেকে সারাদিন কিন্তু ব্যাটারি চালিত যে রিক্সা চালক ছিল, সেই রিক্সা চালকদের অবরোধের কারণে পুরো রাজধানী এক প্রকার অবরুদ্ধ হয়ে যায়। এখন বিভিন্ন জায়গা থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এই ব্যাটারি চালিত রিক্সা চালকদেরকে যেটি
যানজট, সেই যানজট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যদি আপনাকে দেখাই তাহলে ভবন থেকে পল্টন এবং মতিঝিল দিকে যেতে এই সড়কটি এবং শাহবাগের দিকে যে সড়কটি, এই সড়কটি পুরোপুরি এক প্রকার আছে। ধীরে ধীরে কিছু যানবাহন এখান থেকে ছেড়ে যাচ্ছে। এই যানজটের কারণে এই সব শাওন, আপনাকে ধন্যবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, প্রধান নির্বাচন কমিশনার পদে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি। আর এই মুহূর্তে রাজধানীর ইস্কাটনে তার বাসায় গণমাধ্যমে কথা বলছেন তিনি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এরকম একটা সুযোগ যেখানে সবাই চাচ্ছে, তো তাদেরকে নিয়ে তো আমি এই কাজটা করবো, রশিদ দেখে নাই। সুতরাং কিন্তু 91, 96, 2001-এ যেরকম একটা ইতিবাচক ফলাফল এসেছিল, এরপরে 2014 থেকে 18 পর্যন্ত যে ধরনের 24 একই অবস্থায় যে তৈরি হয়েছিল, সেটা আসলে নতুন আপনি কিভাবে এই মাঝখানে যে গ্যাপটা তৈরি হয়েছে, গ্যাপটা আপনি আসলে ফিল আপ করবেন কিভাবে? কথার সাথে একটু যুক্ত করতে চাই যে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আপনার কি কি ভূমিকা থাকবে? এতদিন তো আমরা দেখে এলাম অনেক কিছুই, এখন আপনি নতুন করে দায়িত্ব নেওয়ার পর আপনার কি ভূমিকা? যেহেতু গত 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, ওই হিসেবে বলা চলে যে গত 3টা কমিশন সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করে নাই। সেখান থেকে আপনি কিছু শিক্ষা নেবেন কিনা? অবশ্যই তাদের যে ল্যাপসেস, তারা কোথায় কোথায় ভুল করেছে, তাদের কি কি গ্যাপস ছিল, সেগুলা তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা হয়ে গেল না, লেসন। আমার তো উই হ্যাভ লেসনস ইন ফ্রন্ট অফ আস, যে এই জিনিসগুলো করলে মানুষ আমাদেরকে ধিক্কার দিবে। আর বিশেষ করে আমার তো সে সুযোগই নাই। ওরা তো মানুষের রক্তের উপর দিয়ে দায়িত্ব নেয় নাই, আমরা মানুষের সে শহীদের রক্তের উপর দিয়ে দায়িত্ব নিয়েছি। সুতরাং আমাদের দায়িত্বটা আরো অনেক বেশি। সুতরাং আমাদের তো সর্বোচ্চভাবেই চেষ্টা থাকবে যাতে এই রক্তের সাথে বেইমানি যাতে আমরা না করি। এতগুলো মানুষ যে জীবন দিল, এই যাতে আমরা না করি। আর ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলছেন না, 3 বছর যে 3টা টার্ম, যেহেতু এই বাঙালি, দেখেন বাঙালি কিন্তু সবই পারে নাকি, যেখানে চ্যালেঞ্জ আছে সেখানে বাঙালি মোকাবেলা করলে এটা অ্যাচিভ করতে পারে, তারা ওভারকাম করতে পারে। এটা আমরা বিভিন্ন সময়ে প্রমাণ করেছি। তো বিভিন্ন সময় যারা আগে ছিল তারা তো মনে করছিল যে আমরা তো আর চিরজীবন আছি অন্তত 2041 সাল পর্যন্ত ভুট্টোর জবাব করে, কিন্তু পেরেছে কি? পারবেন না। বাঙালি তো সবই পারে। সুতরাং সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আমাদের আন্তরিকতা যদি তারা দেখতে পায় যে এরা সত্যিকার অর্থে আন্তরিক, অবশ্যই তারা সহযোগিতা করবে। এবং দেখবেন যে পরিবেশ সৃষ্টিতে তারা আমাদের সাথে সহযোগিতা করে, সবাই মিলে আমরা পরিবেশটা সৃষ্টি করতে পারি। মূল ব্যর্থটা কোথায় ছিল? ব্যর্থটা কোথায় জানি না, তারা আমি যেটা রেজাল্ট দিকে বলতে হবে, ভিতরে তার আমি ছিলাম না, রেজাল্ট দিকে শোনেন যে একটা জিনিস তো
ফল দেখলে বোঝা যায় যে কোথায় ইয়ে যায়। তো ফলটা ভালো ছিল না, আচ্ছা আপনারাও জানেন, আপনাদের মাধ্যমে আমরা জানি। আমরা বিগত কয়েকটা নির্বাচন দেখছি যে একটা জায়গায় থেকে বারবার মানে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়, যেটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি বা অন্তরায় হয়ে দাঁড়ায়। এটা আপনি কিভাবে মোকাবেলা করেন? একসাথে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাবটা সবচেয়ে বেশি আমরা দেখেছি বিগত সময়ে। রাজনৈতিক সরকারের প্রভাবটা সামনে যেহেতু আপনি দায়িত্বে থাকবেন, সেক্ষেত্রে তখনও কি সে একই প্রভাবটা পড়বে কিনা বা এটা মোকাবেলায় আপনি কি করতে চান? আশা করি পড়বে না। বললাম তো, আমি একটু আগেই তো বললাম, এখানে সব রাজনৈতিক দলগুলো তারা সুষ্ঠু নির্বাচন চায়। তারা চায় যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারুক, এটাই তাদের তো চাওয়া। এটা আমরা তাদের চাওয়াটার মধ্যে আমরা হেল্প করবো, যে আপনারা যেটা চেয়েছেন এত বছর ধরে, এটার জন্য প্রাণ দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, প্লিজ কাম উইথ আস, এই কাজটা আমরা করে দিই, আপনাদেরকে ফ্যাসিলিটেট করে দিই আমরা। ওদের দাবি তো এটা। কিন্তু এখানে একটা সমস্যা আছে স্যার, 15.5 বছরে নির্বাচন কমিশনে যত নিয়োগ হয়েছে স্যার, মাঠ পর্যায়ে হোক বা সব জায়গায় স্যার তাদের। দর্শক, রাজধানীর ইস্কাটনে গণমাধ্যমের সামনে কথা বলছেন নতুন সিইসি। আমরা সরাসরি ছিলাম সেখানে, যাচ্ছি পরের খবরে। বিচারের শুদ্ধতার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ পরিদর্শন শেষেই কথা জানান তিনি। সবার সাথে কথা বলেই এটা করা হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্যই অধ্যাদেশ আইনে কিছু ক্ষেত্রে আপিলের বিধান রাখা হয়েছে। ট্রাইব্যুনাল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর ও শিল্প উপদেষ্টা। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, আমি কালকেই বলেছি ভাই। আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে, বিচার বিলম্বিত করা শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা সংসদে যাবেন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠক শেষে এমন কথা জানান তিনি। বলেন, নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা থাকলেও বিগত সময়ে তা প্রয়োগে সমস্যা ছিল। এ সময় দলীয় সরকারের অধীনে নির্বাচন যেমন প্রভাবিত করা হয়েছে, এমন যেন না হয় সে সুপারিশ করেন পত্রিকার সম্পাদকরা। 100 আসনে যদি সরাসরি নারীদের জন্য নির্বাচনের ব্যবস্থা করতে হয়, তাহলে 400 আসন করতে হবে আমাদের সংসদের। 400 আসন করে 100টা নির্ধারণ করতে হবে, সেখানে শুধু নারীরাই প্রতিনিধিত্ব করবে। যোগ্য নারীরা এক দলের নারীরা আরেক দলের নারী ওই যে প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো এখানে তাদের সরাসরি ওই যে কনস্টিটিউয়েন্সি থাকবে এবং নির্বাচন হবে। ওই যে এখন তো শুধু মনোনয়ন হয়, নির্বাচন হয় না। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সাবেক দর্শক সংবাদের সময় হলো আরো একটা বিরতির সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
Your journey starts here. Bosundhara Cricket Network, shaping tomorrow's champions today. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. আবার স্বাগত সংবাদে। সাবেক মামলায় আপিলের শর্ত অনুযায়ী আত্মসমর্পণের পরে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত তার এই জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে এদিন তার পক্ষে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবী। আপিল গ্রহণ করে শুনানির জন্য পরের তারিখে দেওয়া হবে বলে জানান আদালত। এ বিষয়ে শফিক রেহমানের আইনজীবী বলেন, আপিলের শর্তে শফিক রেহমান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা গ্রহণ করে জামিন মঞ্জুর করেন। উনি বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ। ফৌজদারি কার্যবিধি 401 ধারা মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ওনার সাজা প্রশাসনিকভাবে 1 বছর স্থগিতের আদেশ দিয়েছেন এবং বিজ্ঞ নিম্ন আদালতে অর্থাৎ আপিল আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের নির্দেশনা দিয়েছেন। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। রামপাল ও রূপপুর প্রকল্প সহ দ্রুত সব রেন্টাল চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। বলেন, আদানির সঙ্গে চুক্তি বাংলাদেশের স্বার্থ বিরোধী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সহ বিভিন্ন ক্ষেত্রে দাম বৃদ্ধিতে বিশ্বব্যাংকের ভূমিকা ও শেখ হাসিনার সরকারের সময় নেয়া উদ্যোগ বিবেচনা ও বাতিলের দাবিও জানান তিনি। বলেন, এসব ক্ষেত্রে বিদেশিদের উপর নির্ভরতা কমানো উচিত। বাপেক্সের মাধ্যমে গ্যাস অনুসন্ধানের পরামর্শও দেন তিনি। অভিযোগ করেন, সরকার 100 দিন পার করলেও আন্তর্জাতিক সম্পর্কে তেমন সাফল্য দেখাতে পারেনি। রামপালে কি কি ধরনের ক্ষতি বাংলাদেশের জন্য সেটা বিস্তর গবেষণা হয়েছে এবং সেগুলো সব কাগজপত্র আমাদের কাছে আছে এবং সরকারের কাছেও থাকার কথা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ সেটা নিয়েও লেখালেখি আছে এবং সেটা নিয়ে আমাদের একটা বইও প্রকাশিত হয়েছে। তো এইগুলোর ভিত্তিতে এই সরকারের পক্ষে খুবই সম্ভব যে এটা বাতিল করার একটা প্রস্তুতি গ্রহণ করা। সেটা সরকার এখন পর্যন্ত এই বিষয়ে আমরা কিছু শুনি নাই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দর্শক, এবার যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়েছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে। বুধবার নিউ ইয়র্কের একটি আদালতে অভিযোগ করা হয় 25 কোটি মার্কিন ডলারের ঘুষ কাণ্ডে জড়িত আদানি বিষয়টি গোপন রেখে যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থ সংগ্রহ করেছেন। ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে জ্বালানি চুক্তি করেছেন আদানি ও তার শীর্ষ কর্মকর্তারা। চুক্তিগুলো থেকে 20 বছরে 200 কোটি ডলারের বেশি মুনাফা অর্জনের আশা করা হয়েছে। এছাড়া 300 কোটি ডলারের ঋণ এবং বন্ডও সংগ্রহ করেছে আদানি গ্রুপ, যার মধ্যে রয়েছে কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান। তবে এই প্রক্রিয়ায় তারা মিথ্যা তথ্য সরবরাহ করেছে এবং ঘুষকাণ্ড সংক্রান্ত তদন্তকে বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ করা হয়েছে। এবার জানাবো খেলার সংবাদ। আবুধাবি টি10 লিগের পর্দা উঠছে আজ। প্রথম দিনেই মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। 10 দল নিয়ে শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগের 8ম আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে টিম আবুধাবি ও আজমান বোল্টস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5:30টায়। এরপরের ম্যাচে রাত 7:45টায় মরিসভিল স্যাম্প আর্মিদের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।